স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের কাছে এসেছি যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য, সেটি হলো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশান। তোমরা আগের ক্লাসে যেটা জেনেছো সাধারণত হচ্ছে জনন সম্পর্কে জেনেছো এবং অযৌন জনন আর জননের বিভিন্ন প্রকার। সেই জননের প্রকারের মধ্যে যৌন জনন হচ্ছে একটা প্রকার, যেটা হচ্ছে কি যৌন জনন। তাহলে জিনিসটা কি, সেক্সুয়াল রিপ্রোডাকশান কি? দেখো, তোমরা নিচু ক্লাস থেকে জেনে এসেছো যে যৌন জননের একক হলো গ্যামেট। তাই গ্যামেটের মিলনের মাধ্যমে অর্থাৎ নিষেকের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় সেটাকেই আমরা এক কথায় বলতে পারি যৌন জনন। হ্যাঁ, গ্যামেট কত প্রকার? গ্যামেট দুই প্রকার প্রধান, বিশেষ করে যে পুং গ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে মিলন অর্থাৎ নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে অপত্য তৈরি হয়। তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জননটা সম্পন্ন হচ্ছে সেটাকেই আমরা এক কথায় বলছি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশান। এই সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে একটা উন্নত প্রকৃতির জনন, অর্থাৎ আমরা আরও যে সমস্ত জনন সম্পর্কে জেনেছি বা জানবো, যেটা হচ্ছে যেমন অযৌন জনন সম্পর্কে জানা হয়ে গেছে, পরে জানবো আমরা অঙ্গজ জনন বা অপুংজনী, বিভিন্ন জনন সম্পর্কে জানবো। তার মধ্যে সবচেয়ে উন্নত প্রকৃতির জনন হচ্ছে যৌন জনন। এবার দেখো, আমরা যেটা চলে আসবো নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে যৌন জননের বৈশিষ্ট্যগুলো কী। তাহলে যৌন জনন সম্পর্কে আমরা জেনেছি এবং তার বৈশিষ্ট্য কী, দেখো এখানে পয়েন্ট করে লেখা আছে বা দেওয়া আছে যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এর একক হলো গ্যামেট। কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে গ্যামেট অর্থাৎ দুই প্রকার গ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে এই জনন যেহেতু সম্পন্ন হয়, তাই এই জননের একক বা ইউনিট হলো গ্যামেট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, দুটি জীবের প্রয়োজন হয় এই প্রকার জননে। আমরা যে অযৌন জনন সম্পর্কে জেনেছি বা অঙ্গজ জনন সম্পর্কে জানবো, সেখানে দেখবে সেখানে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, কিন্তু এখানে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, অর্থাৎ একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল হিসেবে কাজ করে। অর্থাৎ পুংদেহ থেকে শুক্রাণু উৎপন্ন হয় এবং স্ত্রীদেহ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। আর একটা কথা বলে রাখি যে যৌন জনন মানেই যে সর্বতোভাবেই সবার ক্ষেত্রেই যে দুটো করে জনিত্রী জীবের প্রয়োজন তা নয়। কিছু ব্যতিক্রান্ত বিষয় বা হচ্ছে জীব আছে, যেমন হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে উভয় লিঙ্গ প্রাণী, যেমন ফিতাকৃমি। ফিতাকৃমি হচ্ছে যে উভয় লিঙ্গের, এবং সেখানে কি হয়, একই জীবদেহে পুং জননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র বিদ্যমান। তাই তাদের ক্ষেত্রে কিন্তু যৌন জনন মানে যে দুটি জনিত্রী জীব তা নয়, একটি জনিত্রী জীবের মাধ্যমেও যৌন জনন সম্পন্ন হতে পারে। সেটা হচ্ছে স্বনিষেককারী উভয় লিঙ্গ জীবদের ক্ষেত্রে। তৃতীয় পয়েন্ট হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। দেখো, নিষেক বা ফার্টিলাইজেশন ছাড়া কিন্তু এই যৌন জনন সম্পন্ন হতে পারে না, তাই নিষেক অবশ্যই প্রয়োজন। এবং এই নিষেকটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, সেই জন্যই এই যৌন জননের সম্ভাবনাটা কিন্তু কম বা সময় বেশি লাগে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, জাইগোট ফরমেশন বা জাইগোট সিস্টেম। এই যে নিষেকের পর শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের পর যে ডিপ্লয়েড কোষটা তৈরি হয়, সেটাকে আমরা এক কথায় বলতে পারি জাইগোট। এবং এই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। এই জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণ উৎপন্ন করে এবং ভ্রূণ থেকে তৈরি হয় অপত্য। এবার দেখো, আমরা 5 নম্বর পয়েন্টে চলে আসছি, এমব্রায়োজেনেসিস বা ভ্রূণ উৎপাদন। এই যে বললাম জাইগোট তৈরি হলো, এই যে জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে যে ভ্রূণ গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি এমব্রায়োজেনেসিস। এই এমব্রায়োজেনেসিস কিভাবে হয় এটা পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করব, তবে একটু বলে রাখি জাইগোট থেকে মরুলা, তারপর হচ্ছে ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলার মাধ্যমে ভ্রূণ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। তারপর এমব্রায়ো ফর্মেশন হয়ে গেল বা ভ্রূণ তৈরি যখন হয়ে গেল, তারপরে আসবে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন। এই ডেভেলপমেন্ট কি? এই ডেভেলপমেন্ট হচ্ছে যে ভ্রূণ থেকে বিভিন্ন অঙ্গ উৎপাদনের মধ্য দিয়ে, অর্থাৎ অর্গ্যানোজেনেসিস পদ্ধতিতে এখানে ভ্রূণ থেকে অপত্য তৈরি হয়। অর্থাৎ একটা ভ্রূণ থেকে তার বিভিন্ন অঙ্গ, চোখ, নাক, কান, বিভিন্ন রকমের অর্গ্যান, ফুসফুস, হৃৎপিণ্ড বা মানুষের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে উন্নত প্রাণীদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে যে অর্গ্যানোজেনেসিস। অর্গ্যান গঠনের মধ্য দিয়ে সেখানে অপত্য জীব সৃষ্টি হয়। তাই দেখো, তাহলে প্রথমে আসছে নিষেক,
তারপরে এলো জাইগোট গঠন, তারপর হচ্ছে ভ্রূণ উৎপাদন, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট বা পরিস্ফুরণ। এবং হ্যাঁ, যেটা বলছিলাম যে তারা হচ্ছে নিষেকের পর হচ্ছে জাইগোট গঠন, জাইগোট গঠনের পর হচ্ছে এমব্রায়োজেনেসিস, এমব্রায়োজেনেসিসের পর হচ্ছে ডেভেলপমেন্ট বা পরিস্ফুরণ। তাহলে হচ্ছে এখানে এমব্রায়োজেনেসিস হচ্ছে ভ্রূণ উৎপন্ন হলো, তারপর ডেভেলপমেন্টের মধ্য দিয়ে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে একটা অপত্য সৃষ্টি হলো। তাহলে এখানে হচ্ছে স্কেচের মাধ্যমে এটা দেখিয়েছি ছোট করে, যে শুক্রাণু ডিম্বাণুর মিলন, সেখানে নিষেক, নিষেকের পরে জাইগোট গঠন হচ্ছে, জাইগোট গঠন হলো, জাইগোট গঠনের পরে ভ্রূণ উৎপন্ন হলো, এবং ভ্রূণের হচ্ছে অঙ্গ উৎপাদনের মধ্য দিয়ে বিভিন্ন যে একটা সম্পূর্ণ অপত্য সৃষ্টি হলো। তাহলে এই হচ্ছে এখানে হচ্ছে যৌন জননের বৈশিষ্ট্য। এবার আরেকটা কথা বলে রাখি, এখানে যৌন জনন হচ্ছে অ্যাম্ফিমিক্সিস, এই কথাটা আগেও বলেছি, বা অ্যাম্ফিগনি। এখানে শুক্রাণু ডিম্বাণুর যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলোর হচ্ছে মিশ্রণ ঘটে, অর্থাৎ যে আমাদের ক্ষেত্রে যদি দেখা যায় শুক্রাণুর হচ্ছে 23টা ক্রোমোজোম আর হচ্ছে ডিম্বাণুর 23টা ক্রোমোজোম পরস্পর যুক্ত হয়ে সেখানে হচ্ছে 23 জোড়া বা হচ্ছে 46টা ক্রোমোজোম গঠিত হলো। এছাড়াও আরও যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেখানে একটু বলে রাখি, যেমন এখানে হচ্ছে যে যৌন জননের হচ্ছে এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, যে যৌন জনন হচ্ছে জটিল প্রক্রিয়া, এবং এটা হচ্ছে সময় বেশি লাগে, এবং এখানে যে অপত্য সৃষ্টি হয়, অপত্যের মধ্যে যে ভেদ সৃষ্টি হয়, বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কি প্রকরণ বা ভেদ সৃষ্টি। তাহলে এই ভেদ সৃষ্টি হলো, এই ভেদ সৃষ্টির মধ্য দিয়ে কি হচ্ছে, যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হচ্ছে, এবং এর ফলে অপত্যগুলো যে উন্নত বৈশিষ্ট্যযুক্ত হয়, এবং এই উন্নত বৈশিষ্ট্যযুক্ত হওয়ার ফলে এই অপত্যগুলো কি করছে, সেই অপত্যগুলোর মধ্যে যে অভিযোজন, তারপর হচ্ছে অভিব্যক্তি ঘটার সম্ভাবনাটাও বেশি থাকে। তাহলে দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমেই বলছি এটা হচ্ছে এর একক হচ্ছে গ্যামেট, এবং এখানে হচ্ছে সাধারণত দুটো জনিতৃজীবের প্রয়োজন হয়। এখানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন অর্থাৎ নিষেকের মাধ্যমে জনন সম্পন্ন হয়। তারপরে কি হচ্ছে, এখানে জাইগোট গঠিত হচ্ছে, ভ্রূণ উৎপন্ন হচ্ছে, তারপর সেখান থেকে অপত্য তৈরি হচ্ছে। আর এখানে শুক্রাণু ডিম্বাণুর যে ক্রোমোজোমের অ্যাম্ফিমিক্সিস ঘটছে, আর এই জননের ফলে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। এর ফলে অপত্যগুলো উন্নত বৈশিষ্ট্যযুক্ত হয়, এবং এই অপত্যগুলোর উন্নত বৈশিষ্ট্যযুক্ত হওয়ার জন্য তারা সহজেই অভিযোজিত হতে পারে, এবং তাদের বিবর্তন বা অভিব্যক্তি ঘটার সম্ভাবনাটাও বেশি থাকে। তাহলে এই হলো আমাদের যে যৌন জননের যে ক্যারেক্টার্স বা হচ্ছে বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাব যে যৌন জননের যে দশা, যে কি বা কোন কোন প্রসেসের মধ্য দিয়ে এই যৌন জনন সম্পন্ন হয়, সেই যৌন জননের দশাগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমেই বলে রাখি, এগুলো প্রথমেই বলে দেওয়া হয়ে গেছে। যেমন প্রথমেই হচ্ছে যে যৌন জননের যে প্রথম দশা সেটা হচ্ছে বা ফেজ, সেটা হচ্ছে গ্যামেট উৎপাদন বা গ্যামেটোজেনেসিস। গ্যামেট উৎপাদন বা গ্যামেটোজেনেসিস কি, যেখানে হচ্ছে বিশেষ করে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হবে, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হয়, যে শুক্রাণু মাতৃকোষ বা স্পার্ম মাদার সেল থেকে শুক্রাণু উৎপন্ন হবে, এবং যে বিশেষ করে যে আর ওভাম মাদার সেল বা হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। এটাকে বলা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস। এবার গ্যামেটোজেনেসিস হচ্ছে যে কীভাবে হয়, বিশেষ করে দেখবে যে কিছু অপুষ্পক উদ্ভিদ, তাদের ক্ষেত্রে অ্যান্থ্রিডিয়াম বা পুংধানী এবং স্ত্রীধানী থেকে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয়। আবার যে ডিপ্লয়েড যে উদ্ভিদগুলো আছে সেখানে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষ থেকে স্পার্ম বা শুক্রাণু এবং ওভাম বা ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে এই গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে একটু বলে রাখি যে গ্যামেটোজেনেসিস প্রধান দুটো পদ্ধতিতে উৎপন্ন হয়। একটা হচ্ছে শুক্রাণু উৎপাদন পদ্ধতিটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, আর ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে বলা হচ্ছে উজেনেসিস। এটা উন্নত জীবদেহের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে, আর ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। তাহলে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা প্রধান দুটো ভাগে আমরা যদি ভাগ করতে পারি, একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস, এবং এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলস জানব। তো
তবু একটু বলে রাখি যে এখানে যে স্পারমাটোজেনেসিস সম্পর্কে যেটা বলা আছে, দেখো এটা আমরা যে মানুষের জননে এখানে ডিটেলস আরও জানবো। এখানে একটু আলতো করে স্কেচ করা আছে, দেখো যে স্পারমাটোজেনেসিস শুক্রাণু উৎপাদন পদ্ধতি। এটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম, মানে শুক্রাণু মাতৃকোষ, সেখান থেকে প্রাইমারি স্পারমাটোসাইট উৎপন্ন হয়। দেখতে পাচ্ছ দুটোই হচ্ছে 2n, অর্থাৎ ডিপ্লয়েড সেল। এবার প্রাইমারি স্পারমাটোসাইট থেকে এখানে মিওটিক ডিভিশন হয়। তোমরা জানো মিওসিস হচ্ছে দুটো প্রধান দশা, মিওসিস 1 এবং মিওসিস 2। তাই এখানে যে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট উৎপন্ন হয়েছে দুটো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 2n থেকে n হয়েছে, অর্থাৎ প্রাইমারি স্পারমাটোসাইট ছিল ডিপ্লয়েড সেল, সেকেন্ডারি স্পারমাটোসাইট দুটো উৎপন্ন হয়ে গেছে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে হচ্ছে মিওসিস 1, কারণ তোমরা আগেই জেনেছো যে মিওসিসকে হাস বিভাজন বলা হয়, কিন্তু প্রকৃত হাস বিভাজন বললে মিওসিস 1, তারপরে মিওটিক 2 বা হচ্ছে মিওসিস 2, যেখান থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড উৎপন্ন হচ্ছে। দেখো সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে এদিকে দুটো স্পারমাটিড উৎপন্ন হয়েছে, এদিকেও দুটো স্পারমাটিড উৎপন্ন হবে, ওটা দুটো লেখাটা হয়নি। আর এইভাবেই হবে স্পারমাটিড, এবং স্পারমাটিড মানে হচ্ছে অপরিণত শুক্রাণু, এবং এই স্পারমাটিড থেকে উৎপন্ন হচ্ছে স্পারমাটোজোয়া বা পরিণত শুক্রাণু। তাহলে এইটা হচ্ছে একটা স্পারমাটোজেনেসিস। এটা এখন তোমাদের মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট জেনে রাখো যে স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে স্পারমাটোগোনিয়াম থেকে স্পার্ম উৎপন্ন হয় বা শুক্রাণু উৎপন্ন হয়। এরপর উজেনেসিস বা হচ্ছে ডিম্বাণু উৎপাদন পদ্ধতি। উজেনেসিস এটা হচ্ছে উগোনিয়াম, মানে ডিম্বাণু মাতৃকোষ। এই যে এখানে দেখতে পাচ্ছ যে উগোনিয়াম, এই উগোনিয়ামটা হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ, সেখানে ডিপ্লয়েড, সেখান থেকে প্রাইমারি উসাইট উৎপন্ন হয়েছে, সেটাও কিন্তু ডিপ্লয়েড, এবং প্রাইমারি উসাইট থেকে মিওসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি উসাইট উৎপন্ন হয়েছে একটা, আর একটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। এখানে একটু বলে রাখি আনইকুয়াল ডিভিশন হয়, যেখানে একটা বড় কোষ উৎপন্ন হয় আর একটা ছোট কোষ উৎপন্ন হয়। এই বড় কোষটা হচ্ছে বলা হচ্ছে সেকেন্ডারি উসাইট, আর যে ছোট কোষ সেটা সাধারণত কাজ সম্পর্কে এখনো পরিষ্কার জানা যায়নি, সেটা হচ্ছে প্রথম ফার্স্ট পোলার বডি উৎপন্ন হলো। এরপর দেখো সেকেন্ডারি উসাইট থেকে যখন হচ্ছে উটিড উৎপন্ন হচ্ছে আর সেকেন্ড পোলার বডি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে মিওসিস 2। এখানে কিন্তু এন থেকে এন উৎপন্ন হয়েছে, আর এই উটিড থেকে, উটিড হচ্ছে অপরিণত ডিম্বাণু, সেখান থেকে ওভাম বা পরিণত ডিম্বাণু সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে বিশেষ করে উন্নত জীবদের ক্ষেত্রে স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের মধ্যে একটা পার্থক্য আছে, যেখানে দেখো একটা স্পার্ম মাদার সেল থেকে 4টে স্পারমাটোজোয়া উৎপন্ন হচ্ছে শুক্রাণু, কিন্তু উজেনেসিস পদ্ধতিতে একটা উগোনিয়াম থেকে একটি মাত্র ওভাম সৃষ্টি হচ্ছে বা ডিম্বাণু সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো এখানে গ্যামেটোজেনেসিসের দুটো প্রধান পদ্ধতি, যেটা হচ্ছে একটা স্পারমাটোজেনেসিস আর হচ্ছে উজেনেসিস। এরপর দেখো তাহলে প্রথমে যে যৌনজনন যে স্টেপ বা ফেজ, সেটা হয়ে গেল, গ্যামেট উৎপন্ন হয়ে গেল। এবার গ্যামেটের কি ঘটবে? মিলন ঘটবে। সেই সেকেন্ড ফেজ হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। এবার দেখো ফার্টিলাইজেশন বা নিষেক ঘটতে গেলে অবশ্যই যে গ্যামেটগুলোকে কাছাকাছি আসতে হবে, মাঝখানে একটা বলে দিতে পারো, বা গ্যামেট ট্রান্সফার। তাহলে গ্যামেটগুলো যদি কাছাকাছি না আসে তাহলে তাদের মিলন ঘটবে না, অর্থাৎ নিষেক ঘটবে না। তাই ফার্টিলাইজেশন। এবার আমরা চলে আসি নিষেক সম্পর্কে। নিষেকটা কি? যে স্পার্ম এবং ওভামের মিলনকে এক কথায় বলা হচ্ছে নিষেক। তবে প্রকৃত অর্থে এখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে নিষেক বলা হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে যেটা বলা হয় যে শুক্রাণুর প্রোনিউক্লিয়াস এবং ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের মিলনকেই এক কথায় বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন, এবং এই নিষেকের ফলে জাইগোট সৃষ্টি হয়। এটা তোমরা নিচু ক্লাস থেকে জেনে আসছো। এই এবার আমি একটু ছোট করে বা সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি যে নিষেক বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। দেখো প্রথমেই হচ্ছে স্বনিষেক। এই স্বনিষেক কাকে বলে? যদি একই জীবদেহে উৎপন্ন শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তখন সেটাকে বলা হচ্ছে স্বনিষেক বা সেলফ ফার্টিলাইজেশন বা এন্ডোগ্যামি। তাহলে এটা কাদের ঘটবে? এটা অবশ্যই উভয় লিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে বা উভয় লিঙ্গ জীবদের ক্ষেত্রেই স্বনিষেক সম্পন্ন হয়। তারপরে আসছে ক্রস ফার্টিলাইজেশন বা এক্সোগ্যামি বা পরনিষেক। পরনিষেকটা হচ্ছে এক লিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে মেল এবং ফিমেল জীবদেহ আলাদা, তাদের ক্ষেত্রে যে শুক্রাণু যে
পুংদেহ থেকে শুক্রাণু উৎপন্ন শুক্রাণু স্ত্রীদেহে যে ডিম্বাণুকে নিষিক্ত করে। তাহলে এখানে হচ্ছে পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন। তারপরে আসছি আমরা যে ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তনিষেক। যদি জীব দেহের অভ্যন্তরে নিষেক সম্পন্ন হয় তখন সেটাকে বলা হয় অন্তনিষেক। হ্যাঁ, অন্তনিষেক কাদের হয়? যে সরীসৃপ থেকে একদম স্তন্যপায়ী, যেমন সরীসৃপ, তারপরে হচ্ছে পক্ষী, স্তন্যপায়ী, এদের অন্তনিষেক, কারণ এদের জীবদেহের ভেতরেই শুক্রাণু ডিম্বাণুর মিলনটা ঘটে। কিন্তু আমরা যদি দেখি মাছ এবং ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে বহিস্থ পরিবেশে, অর্থাৎ জলাশয় বা জলে এদের শুক্রাণু ডিম্বাণুর মিলনটা ঘটে, তাই এটা হচ্ছে বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তাহলে প্রাথমিকভাবে আরও অনেক কিছু আছে, কিন্তু এই প্রাথমিক যে জিনিসগুলো স্বনিষেক, পরনিষেক, অন্তনিষেক এবং বহির্নিষেক সম্পর্কে একটু জেনে রাখবে। তাহলে নিষেক গেল হচ্ছে সেকেন্ড স্টেপ বা ফেজ বা দশা। এরপর আমরা চলে আসছি যে তৃতীয় যে দশাটার ঘটছে সেটা হচ্ছে, প্রথমে দেখো সেকেন্ড ফেজে হচ্ছে জাইগোট তৈরি হয়ে গেল, তারপর হচ্ছে এমব্রায়োজেনেসিস বা হচ্ছে ভ্রূণ উৎপাদন। আমি আগেই বলে দিয়েছি যে জাইগোট বিভাজিত হয়, ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে সেখানে যে একগুচ্ছ যে সেল বা আঙুরের থোকার মতো যে দশাটা উৎপন্ন সেটাকে বলা হচ্ছে মরুলা। তাহলে দেখো জাইগোট বিভাজিত হয়ে মরুলা সৃষ্টি করলো, পাশে ছবিটা দেওয়া আছে, আরো চিহ্ন দিয়ে দেখানো আছে। দেখো এই মরুলা যে কোষগুলো আবার বিভিন্ন রকমের মরফোজেনিক মুভমেন্ট হয় এদের, এই মুভমেন্টের মধ্য দিয়ে এখানে কোষগুলো বিভিন্নভাবে বিস্তৃত হয় বা বিন্যস্ত হয়ে একটা ফাঁপা বলের মতো একটা দশা উৎপন্ন করে, সেটাকে বলা হয় ব্লাস্টুলা। তাহলে মরুলা থেকে তৈরি হয়ে গেল ব্লাস্টুলা। এবং এই ব্লাস্টুলার ছবিটা দেখো, এটা দু ধরনের কোষ আছে। বাইরের দিকে যে আবরক হিসাবে যে কোষগুলো থাকছে সেগুলোকে বলা হয় ট্রোফোব্লাস্ট, আর এই নিচের দিকে দেখো যে কোষপুঞ্জ আকারে থাকছে কোষপুঞ্জগুলো, সেইগুলো হচ্ছে কি এমব্রায়োব্লাস্ট। তাহলে বুঝতেই পারছো নামটা থেকে, ট্রোফোব্লাস্ট থেকে বিভিন্ন রকমের কোষের যে স্তরগুলো তৈরি হয়, আর এমব্রায়োব্লাস্ট থেকে তৈরি হয় যে এমব্রায়ো বা ভ্রূণ গঠিত হয়, আর মাঝখানে যে গহ্বরটা থাকে সেটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। তাহলে এটা হচ্ছে ব্লাস্টুলার যে গঠন, ট্রোফোব্লাস্ট আছে, এমব্রায়োব্লাস্ট আছে আর ব্লাস্টোসিল আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমাদের দেখবে উন্নত যে প্রাণী যে প্লাসেন্টা গঠনের সময় তখন কিন্তু এই ট্রোফোব্লাস্টগুলো থেকে প্লাসেন্টা সৃষ্টি হয়, আর এমব্রায়োব্লাস্ট থেকে হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ গঠিত হয়। এরপর আমরা চলে আসি যে ব্লাস্টুলা বিভাজিত হয়ে দেখো কোষগুলো আবার তিনটে স্তরে বিন্যস্ত হয়ে গেল। এই তিনটে স্তর হচ্ছে, বাইরের দিকে থাকে একটোডার্ম, মাঝে থাকে মেসোডার্ম আর ভেতরে থাকে এন্ডোডার্ম। তাহলে এই স্তর বিশিষ্ট যে দশাটা তৈরি হলো সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলারে যে তিনটে কোষীয় স্তর, এই কোষীয় স্তর থেকে আমাদের বা বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ গঠিত হয়। যেমন একটোডার্ম থেকে দেখবে এই ত্বক, চুল, নখ, ঠিক আছে, বা নার্ভাস সিস্টেমের কিছু পার্ট তৈরি হয়। মেসোডার্ম থেকে তৈরি হয় কি যোগকলা। তোমরা পড়ে এসেছো যোগকলার বৈশিষ্ট্য, যোগকলা মেসোডার্ম থেকে গঠিত হয়, অন্ধের মতো মুখস্থ করে এসেছো নিচু ক্লাসে। সেই এখানে হচ্ছে মেসোডার্ম থেকে হচ্ছে সমস্ত যোগকলাগুলো গঠিত হচ্ছে, আর এন্ডোডার্ম থেকে বিভিন্ন যে বিভিন্ন তন্ত্র বা হচ্ছে অর্গ্যানগুলো তৈরি হচ্ছে, ভেতরের যে সমস্ত আন্তর্যন্ত্রগুলো গঠিত হচ্ছে এন্ডোডার্ম থেকে। তাহলে গ্যাস্ট্রুলা হয়ে গেল, এবং এই গ্যাস্ট্রুলার পরে তৈরি হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ। কারণ আমি বলে দিয়েছি এই তিনটে স্তর থেকে বিভিন্ন রকমের অঙ্গ তৈরি হচ্ছে অর্গানোজেনেসিস পদ্ধতিতে, এবং সেখান থেকে যে ভ্রূণ গঠিত হয়ে গেল। তাহলে দেখো এখানে থার্ড ফেজটা হচ্ছে এমব্রায়োজেনেসিস বা ভ্রূণ উৎপাদন। এরপর আমরা চলে আসছি সাধারণত চতুর্থ যে ফেজ বা ফোর্থ ফেজ, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন। এই যে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন, সেখানে কিন্তু যে গ্যাস্ট্রুলা থেকে যে ভ্রূণ তৈরি হলো তার যে তিনটে লেয়ার থেকে অর্গানোজেনেসিস পদ্ধতিতে অপত্য তৈরি হবে। তাহলে এই হচ্ছে চারটে ফেজ। যে প্রথমে হয়ে গেল যে গ্যামেটোজেনেসিস, সেখানে হচ্ছে গ্যামেট উৎপন্ন হলো। তারপরে হচ্ছে ফার্টিলাইজেশন বা হচ্ছে নিষেক, যেখানে নিষেকের ফলে জাইগোট তৈরি হলো। তারপরে হলো এমব্রায়োজেনেসিস, জাইগোট বিভিন্ন কোষ বিভাজনের মধ্য দিয়ে সেখান থেকে ভ্রূণ তৈরি হলো। তারপরে লাস্ট বা হচ্ছে ফোর্থ ফেজ হচ্ছে কি পরিস্ফুরণ বা পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট, অর্গানোজেনেসিস পদ্ধতিতে একটা পূর্ণাঙ্গ
অপত্য জীব সৃষ্টি হলো। তাহলে এই হচ্ছে যৌন জননের যে ফেজগুলো সম্পর্কে বললাম বা পদ্ধতিগুলো সম্পর্কে বললাম। আচ্ছা, এরপর একটু বলে রাখি যে এখানে কতগুলো টার্ম আমি দিয়েছি। দেখো যে এই যে যৌন জনন সম্পন্ন করছে যে বিশেষ করে প্রাণীরা, যেমন প্রথমেই বলা হচ্ছে দেখো অভিপেরাস। অভিপেরাস কাদেরকে বলা হয়? যেটা বাংলায় বলা হয় অন্ডজ। অন্ডজ মানে যারা হচ্ছে ডিম পাড়ে। এই ডিমের মধ্যে যে ভ্রূণের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে অপত্য সৃষ্টি হয়, সেগুলোকে বলা হচ্ছে অভিপেরাস বা অন্ডজ প্রাণী। যেমন সরীসৃপ থেকে শুরু করে সরীসৃপ, পক্ষী, তারপরে মাছ, অবশ্যই যে মাছ, তারপর হচ্ছে উভচর, তারপর হচ্ছে সরীসৃপ, তারপর হচ্ছে পক্ষী, সবাই কিন্তু হচ্ছে অন্ডজ বা অভিপেরাস। তারপর আসছে ভিভিপেরাস। ভিভিপেরাস অ্যানিমেল কাদেরকে বলা হয়? বা বাংলায় যেটাকে বলা হচ্ছে জরায়ুজ। জরায়ুজ প্রাণী কাদেরকে বলা হয়? যারা হচ্ছে সন্তান প্রসবের মধ্য দিয়ে বংশ বিস্তার করে, তাদেরকে বলা হচ্ছে ভিভিপেরাস। যেমন এদেরকে আমরা ক্লাসটা হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, তোমরা জানো। এই দুটো ক্যাটাগরি তো গেল, কিন্তু এই দুটো ক্যাটাগরির ছাড়াও আরেকটা আছে, যেটা হচ্ছে ওভোভিভিপেরাস। এই জিনিসটা কি? অন্ডজরায়ুজ। অন্ডজরায়ুজ হচ্ছে সেই সকল প্রাণী যাদের দেহের অভ্যন্তরে ডিমটা বা নিষিক্ত ডিমটা থাকে এবং ডিমের পরিস্ফুরণটা হচ্ছে দেহের অভ্যন্তরে হয়, সেখানে অপত্য সৃষ্টি হয়, কিন্তু মাতৃদেহের সঙ্গে কোনো প্লাসেন্টার মাধ্যমে যোগসূত্র গঠিত হয় না। এবং সেই যখনই সেখান থেকে অপত্য সৃষ্টি হয়ে গেল, তারপর সেটা দেহ থেকে বেরিয়ে এলো। যেমন এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, সার্ক বা হাঙর আর ভাইপেরা মানে চন্দ্রবরা সাপ। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওভোভিভিপেরাস। তাহলে ভিভিপেরাসের সঙ্গে ওভোভিভিপেরাসের মূল পার্থক্য হচ্ছে কি? ভিভিপেরাসের ক্ষেত্রে যেটা ভ্রূণের যে পরিস্ফুরণ হয়, সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনের মধ্যে ভ্রূণটা বৃদ্ধি পায় এবং প্লাসেন্টার মধ্য দিয়ে মাতৃদেহ থেকে বিভিন্ন রকমের পুষ্টিদ্রব্য, অক্সিজেন, প্রয়োজনীয় বস্তুগুলো পায়। কিন্তু অর্থাৎ ভিভিপেরাসের ক্ষেত্রে প্লাসেন্টা গঠিত হয়, কিন্তু ওভোভিভিপেরাসে কিন্তু শুধুমাত্র ডিমের পরিস্ফুরণটা অভ্যন্তরে ঘটে। অভিপেরাসের ক্ষেত্রে যেমন বহিস্থ পরিবেশে ঘটে, এখানে হচ্ছে দেহের অভ্যন্তরে ঘটে। তাই এই হচ্ছে তিনটে ক্যাটাগরি: অভিপেরাস, ভিভিপেরাস আর ওভোভিভিপেরাস। আচ্ছা, এরপর আমরা চলে আসবো সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, অর্থাৎ যৌন জননকারী অঙ্গ। দেখো এই যৌন জননকারী অঙ্গ সম্পর্কে বলি যে যেমন উদ্ভিদের ক্ষেত্রে যে তোমরা পড়েছো মস এবং ফার্নের ক্ষেত্রে যখন জনুক্রম পড়েছো, সেখানে অ্যান্থ্রিডিয়াম কথাটা শুনেছো বা পুংধানী। সাইডে দেখো একটা পুংধানীর ছবি দেওয়া আছে, যার বাইরের দিকে বন্ধা জ্যাকেট কোষ যেটাকে বলা হয়, যে বন্ধা কোষের আবরণ থাকে। আর কি থাকে? আর ভেতরে থাকে শুক্রাণু মাতৃকোষ। এই শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়। এটা হচ্ছে পুংধানী বা অ্যান্থ্রেডিয়াম। আর আর্কিগোনিয়াম বা আর্চিগোনিয়াম, যাই বলো না কেন, যে আর্কিগোনিয়াম বা স্ত্রীধানী, এই আর্কিগোনিয়ামটা কি? দেখতে অনেকটা ফ্লাস্কের মতো। দেখো এখানে যে লম্বা আকৃতির যে গ্রীবা নালীকোষ আছে কিছু, একটা আছে অঙ্কীয় নালীকোষ, আর যে ফ্লাস্কের তলদেশে যে একটা ডিম্বাণু থাকছে। তাহলে এখানে দেখো যে নেক ক্যানেল সেল, ভেন্টার ক্যানেল সেল আর হচ্ছে ওভাম, এই নিয়ে হচ্ছে আর্কিগোনিয়াম। এবং এখানে বলে রাখি যে তোমরা মস বা ফার্নের ক্ষেত্রে যখন হচ্ছে এই শুক্রাণু উৎপন্ন হলো, এই শুক্রাণুটা কিন্তু এই গ্রীবা নালীকোষ আর হচ্ছে অঙ্কীয় নালীকোষ যখন নিষেকের সময় এগুলো দ্রবীভূত হয়ে গিয়ে একটা টিউব গঠন করে, নালী গঠন করে। তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছি এখানটা ফাঁকা হয়ে যায় এবং এইটা দিয়ে শুক্রাণুটা প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত করে, এটা বলে রাখি। তাহলে দেখো যে অপুষ্পক উদ্ভিদ মস এবং ফার্ন, তাদের ক্ষেত্রে যৌন জননকারী অঙ্গ হচ্ছে পুংধানী বা অ্যান্থ্রেডিয়াম আর স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম। এরপর আমরা চলে আসছি সপুষ্পক উদ্ভিদের যৌন জননকারী অঙ্গ। তোমরা জানো সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে পুষ্প বা ফুল। এই পুষ্প বা ফুল বা হচ্ছে ফুলকে বলা হয় যে পরিবর্তিত রূপান্তরিত বিটপ, সেইগুলো সম্পর্কে সপুষ্পক উদ্ভিদের জননে আমরা ডিটেলস জানবো। আর এখানে যেটা বলি যে ফুলের সম্পূর্ণ ফুলের 4টে স্তবক, এই স্তবকের মধ্যে যে বৃতি দলমণ্ডল হচ্ছে, যেটা হচ্ছে বলা হয় সাহায্যকারী স্তবক বা সহকারী স্তবক, আর হচ্ছে পুংকেশর এবং গর্ভকেশরকে বলা হয় জনন স্তবক। এখানে দেখো আমি বলে দিচ্ছি যে এখানে পুংকেশর চক্র বা পুংকেশর, যেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। এই অ্যান্ড্রোসিয়ামের দেখো যে দুটো পার্ট, একটা হচ্ছে পুংধানী আর হচ্ছে পুংদণ্ড। এই পুংধানীর মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, দেখো এখানে পোলেন স্যাক থাকে বা
বা পরাগথলি। এই পরাগথলির মধ্যে থাকে যে পরাগরেণু মাতৃকোষ। এই পরাগরেণু মাতৃকোষের দেখো অ্যারো চিহ্ন দিয়ে আরডি, আরডি মানে রিডাকশনাল ডিভিশন বা মিওসিস। এই মিওসিসের মাধ্যমে সেখানে উৎপন্ন হয় যে বিশেষ করে পরাগরেণু। এই পরাগরেণুর কথা বলে রাখি যে পরাগরেণুর মধ্যে দুই প্রকারের কোষ থাকে, একটা হচ্ছে নালী কোষ বা টিউব সেল, আর একটা হচ্ছে জেনারেটিভ সেল বা হচ্ছে জনন কোষ। এই টিউব সেল বা নালী কোষ এবং জনন কোষকে পরিবেষ্টিত করে যে দুটো আবরক থাকে, একটা হচ্ছে ভেতরের দিকে থাকে ইনটাইন আর বাইরের দিকে থাকে এক্সাইন। এরপর আমরা চলে আসছি এই যে নালী কোষ। নালী কোষ থেকে পরাগ নালিকা উৎপন্ন হয়, তোমরা জানো, ক্লাস 10-এ তোমরা ছবি এঁকেছো। সেই পরাগ নালী উৎপন্ন হয় নালী কোষ থেকে, আর জনন কোষ থেকে দুটো পুংগ্যামেট উৎপন্ন হয়। কারণ এই দুটো পুংগ্যামেট একটা হচ্ছে ডিম্বাণুকে নিষিক্ত করে, আর একটা হচ্ছে নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য গঠন করে। তাহলে দুবার নিষেক হয় বলে তোমরা জানো, এদেরকে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেকটাকে বলা হয় দ্বিনিষেক পদ্ধতি। এরপর আমরা চলে আসি যে স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম। এই স্ত্রীস্তবক বা হচ্ছে গর্ভকেশর চক্র। এখানে দেখো এই গর্ভকেশর চক্রের যে তিনটে প্রধান পার্ট, একটা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড, স্টাইল বা গর্ভদণ্ড, আর হচ্ছে ওভারি বা যেটাকে বলা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। আর তার মধ্যে থাকে যে ভ্রূণস্থলী বা ওভিউল বা ডিম্বক থাকছে। এখানে দেখো ভ্রূণস্থলীর মধ্যে যে আর্কিস্পোরিয়াল সেল থাকে এবং সেখান থেকে প্রাইমারি স্পোরাঞ্জিয়াল সেল, সেই প্রাইমারি স্পোরাঞ্জিয়াল সেল বা এটাকে অনেক সময় বলা হয় মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেল রিডাকশনাল ডিভিশন বা মিওস্টিক ডিভিশনের মধ্য দিয়ে সেখান থেকে 4টে মেগাস্পোর উৎপন্ন হয়, কিন্তু 4টের মধ্যে দেখো 3টে কিন্তু নষ্ট হয়ে যায় আর একটা থাকে অ্যাক্টিভ বা সক্রিয় থাকে। এবং এই একটা যে অ্যাক্টিভ মেগাস্পোর বা হচ্ছে স্ত্রীরেণু, এই স্ত্রীরেণু 3 টাইমস মাইটোটিক ডিভিশন হয়। এর ফলে তোমরা বুঝতেই পারছো 3বার যদি মাইটোসিস ডিভিশন হয় তাহলে একটা নিউক্লিয়াস থেকে কতগুলো নিউক্লিয়াস তৈরি হয়, সেখানে হচ্ছে 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এখানে যে ছবিটা দেখে তোমরা চিনতে পারছো যে ভ্রূণস্থলীর, এটা আরও পরিষ্কার করে একটু আঁকা হলে ভালো হতো, যাক যেটা হয়েছে বোঝার মতো। এখানে দেখো যে 8টা নিউক্লিয়াসের মধ্যে ওপরের দিকে 3টে নিউক্লিয়াস আছে, যেটা একটা হচ্ছে ওভাম বা হচ্ছে ডিম্বাণু, আর দুটো হচ্ছে সাইনার্জিডস বা সহকারী নিউক্লিয়াস। তাহলে 3টে চলে গেল 8টার মধ্যে। আর 3টে দেখো নিচের দিকে যেটা চ্যালাজার দিকে অবস্থান করছে, সেগুলো হচ্ছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষপুঞ্জ, তোমরা পড়েছো। এই অ্যান্টিপোডাল সেল 3টে হয়ে গেল, তাহলে 3 6টা হয়ে গেল। এখানে আমি দেখিয়েছি একটা, তাহলে স্যার তোরা এখন বলবি যে স্যার দুটো তাহলে কোথায়? তা দুটো হচ্ছে দুদিকে দুটো পোলার নিউক্লিয়াস থাকে, সেই পোলার নিউক্লিয়াসগুলো এসে তারা পরস্পর যুক্ত হয়ে এই মাঝখানে যে নিউক্লিয়াসটা তৈরি করছে সেটা নির্মিত নিউক্লিয়াস। সেই জন্য ডেফিনেটিভ নিউক্লিয়াস এইটা হচ্ছে কি 2n, আর এখান থেকে যখন শস্য নিউক্লিয়াস গঠিত হয় তখন 3n হয়ে যায়, আর এখানে ওভামও কিন্তু n। তাহলে দেখ এখানে যে আমি 7টা কোষের কথা বলেছি, যে 8টা নিউক্লিয়াস থেকে 7টা কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই হচ্ছে, তাহলে কিভাবে এখানে ওভাম বা ডিম্বাণু তৈরি হয়ে গেল আর ওখানে পরাগ পুংগ্যামেট উৎপন্ন হয়ে গেল, তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে দেখ এখানে উদ্ভিদের ক্ষেত্রে যে যৌন জননকারী যে অঙ্গগুলো, প্রথমেই যেটা বললাম পুংধানী, স্ত্রীধানী, পুংকেশর আর হলো গর্ভকেশর বা হচ্ছে স্ত্রীস্তবক। এরপর প্রাণীদের ক্ষেত্রে যেটা হচ্ছে তোরা জানিস শুক্রাশয় আর হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয় আর ডিম্বাশয়। এই শুক্রাশয় বা টেস্টিস, এই শুক্রাশয়ের মধ্যে অসংখ্য শুক্র উৎপাদক নালী বা সেমিনিফেরাস টিবিউল থাকে। এই সেমিনিফেরাস টিবিউলগুলো থেকে উৎপন্ন হয় যে স্পার্ম বা শুক্রাণু, সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস পদ্ধতি। স্পার্মাটোজেনেসিস পদ্ধতি, এই স্পার্মাটোজেনেসিস পদ্ধতি, হ্যাঁ যেটা বলছিলাম যে যে টেস্টিসের মধ্যে যে সেমিনিফেরাস টিবিউল বা হচ্ছে সেমিনিফেরাস নালিকা থাকে, সেখানে হচ্ছে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে স্পার্ম উৎপন্ন হয়। আর হচ্ছে ওভারি বা স্ত্রীদেহের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়। এই ডিম্বাশয় হচ্ছে ওভারিয়ান লিগামেন্টের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে, যেটা স্ত্রীদেহের হচ্ছে উদর গহ্বরের মধ্যে।
এই যে শুক্রাশয় আর হচ্ছে ডিম্বাশয়ের যে গঠন, এটা হচ্ছে আমরা ডিটেল জানবো, সেটা হচ্ছে মানুষের জননের ক্ষেত্রে। এখানে আলতো করে যে স্কেচটা করা আছে দেখো, যে একটা ডিম্বাশয়ের ক্ষেত্রে যে জার্মিনাল এপিথেলিয়াম থাকছে, তারপর টিউনিকা অ্যালবুজিনিয়া থাকে, দুটো হচ্ছে কোষীয় স্তর যেটা হচ্ছে আবরক হিসেবে কাজ করছে। আর এর মধ্যে অসংখ্য ছোট ছোট গোল গোল থলি আছে দেখো, ওভারিয়ান ফলিকল যেগুলোকে বলা হচ্ছে ডিম্বথলি, আর ডিম্বথলির মধ্যেই থাকে হচ্ছে যে ওভাম উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে এইগুলো হচ্ছে যৌন জননকারী অঙ্গ সম্পর্কে তোমরা জানলে। এরপর আমরা যেটা চলে আসব যে যৌন জননের যে প্রকারভেদ বা টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশান, এখানে যেটা হচ্ছে সিনগ্যামি। প্রথমেই বলি যে উন্নত প্রকৃতির যে যৌন জনন সেটা হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামি কাকে বলা হয়? যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ স্পার্ম এবং ওভামের স্থায়ী মিলন অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটে